বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন আরও একটি টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব ইংলিশ যে কনসেপ্ট রাইটিং আছে সেটি আসলে কিভাবে লিখতে হয় এবং সেটা লেখার কি কি কৌশল আছে। শুধু লিখে গেলেই হবে না, সেটা স্ট্র্যাটেজিক ওয়েতে যদি তুমি লেখো তাহলে সেখান থেকে অনেক মার্কস আশা করতেই পারো। এর জন্য আজকে আমার এই ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে লিখলে তুমি সেটার জন্য অনেক বেশি বেশি মার্কস পাবে। সো আমি আমার এই ইংলিশ কনসেপ্ট রাইটিংটাকে কয়েকটি ক্লাসে ভাগ করেছি, যেহেতু এটা দীর্ঘ একটা টপিকস। সো চলো দেখি কিভাবে ইংলিশ কনসেপ্ট রাইটিংস লিখতে হয়। ইংলিশ কনসেপ্ট রাইটিংয়ের ক্লাস 1 দেখো, তোমাদেরকে আমি যেটা দেখেছি, প্রথমে রেখেছি আমি গ্লোবালাইজেশন। So globalization is the process of interaction and integration among people, companies and governments worldwide. প্রিয় শিক্ষার্থী, এখানে যেটা বোঝাচ্ছে গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন ইজ দ্য প্রসেস, এমন একটি প্রক্রিয়া অফ ইন্টারাকশন, একজন আরেকজনের সাথে যে ইন্টারাকশন করে, অ্যান্ড ইন্টিগ্রেশন, একজন আরেকজনের সাথে যে সমন্বয় করে, সেটা অ্যামং পিপল, মানুষ মানুষের সাথে, কোম্পানিজ বিভিন্ন কোম্পানিগুলো, অ্যান্ড গভর্নমেন্টস এক সরকার থেকে আরেক সরকারের মধ্যে, ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বব্যাপী। তার মানে পুরোটা অর্থ করলে এরকম দাঁড়াচ্ছে প্রিয় শিক্ষার্থী, যে গ্লোবাল বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যেটির মাধ্যমে বিভিন্ন দেশের কোম্পানি, সেই দেশের গভর্নমেন্ট এবং মানুষ তারা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে এবং তাদের মধ্যে একটা পারস্পরিক ইন্টিগ্রেশন বৃদ্ধি করে। গ্লোবালাইজেশন হ্যাজ অ্যাক্সেলারেটেড সিন্স দ্য 18th সেঞ্চুরি। বিশ্বায়নের ত্বরান্বিত হয়েছে বা উন্নয়নটা ঘটেছে 1800 শতকের দিকে, ডিউ টু অ্যাডভান্স ইন ট্রান্সপোর্টেশন, এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে। অ্যাডভান্সেস মানে হলো অগ্রগতি, ডিউ টু মানে কারণে, অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এবং যে যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের কারণে। দিস ইনক্রিজ ইন গ্লোবাল ইন্টারাকশন, যেটার মাধ্যমে বিশ্বব্যাপী একজন আরেকজনের সাথে ইন্টারাকশনটা বেড়েছে, যোগাযোগটা বেড়েছে। হ্যাজ কস্ট, যেটা ঘটিয়েছে আ গ্রোথ, প্রবৃদ্ধি, ইন ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্যে, অ্যান্ড দ্য এক্সচেঞ্জ অফ আইডিয়াস অ্যান্ড কালচার, এবং আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে সংস্কৃতি, সেটার আদান প্রদানটাও বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যেটি বুঝতে পারলাম যে বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া, এখানে বুঝতে হবে কনসেপ্ট রাইটিংটা কীরকম সূক্ষ্ম এবং অনেকটা প্রেসিজ আকারে এখানে লেখা হয়েছে। দেখো, এখানে মাত্র 4টা লাইনের মাধ্যমে, মানে প্রায় 5 লাইনের মাধ্যমে এই কনসেপ্ট রাইটিংটা লেখা হয়েছে গ্লোবালাইজেশনের উপরে। তার মানে এই জাতীয় লেখাগুলোর ক্ষেত্রে কখনোই এর চেয়ে বেশি লেখা যাবে না, এবং এগুলো খুবই শার্পলি চিন্তা করে এবং খুবই চকি এবং হেডওয়ার্ড ইউজ করে এই জাতীয় বাক্যগুলো লিখতে হবে, যাতে করে খুব সহজেই নাম্বার পাও। কারণ একটা জিনিস খেয়াল করতে হবে, তোমার কিন্তু একটা সময়, টাইম বাউন্ড আছে, ওই সময়ের বাইরে তুমি যেতে পারবে না। এই জন্য তোমাকে কী করতে হবে, এই সময়ের মধ্যেই লিখতে হবে। এরপরে প্রিয় শিক্ষার্থী, 2 নম্বরে যেটা আমি রেখেছি সেটি হলো গ্লোবাল ভিলেজ। সো বিশ্বগ্রাম বলতে আসলে আমরা কী বুঝি? দ্য ওয়ার্ল্ড ইজ ভিউড as a community in which distance and isolation have been dramatically reduced by electronic media and easy transportation. তার মানে এই বাক্যে দেখো প্রিয় শিক্ষার্থী, ইলেকট্রনিক মিডিয়া অ্যান্ড ইজি ট্রান্সপোর্টেশন, তার মানে এখন আমাদের যে ইলেকট্রনিক মিডিয়া রয়েছে এবং সহজ যে যোগাযোগ ব্যবস্থা আছে, সেটা এই পুরো পৃথিবীটাকে কী করেছে, পৃথিবীর যে দূরত্ব এবং একাকিত্ব, সেটাকে নাটকীয়ভাবে কমিয়েছে, এবং এখন এটা পৃথিবীর যে অংশই হোক না কেন, সেটা আমাদের মনে হচ্ছে যেন একই গ্রাম, একই পাড়াতে আমরা থাকি, এরকম তৈরি করে ফেলেছে। ট্রানজিশনাল কমার্স, মাইগ্রেশন অ্যান্ড কালচার alter the global coexistence in such a community.
তাহলে দেখো, আমাদের মধ্যে যে ব্যবসা বাণিজ্যের যে এক দেশ থেকে আরেক দেশের ট্রানজিশন, হ্যাঁ, যাতায়াত, মাইগ্রেশন, এক দেশ থেকে মানুষ আরেক দেশে যে যাচ্ছে অতিথি হিসেবে, এবং অ্যান্ড কালচার, এবং আমাদের যে সংস্কৃতি, সেটা অল্টার দ্য গ্লোবাল কোএক্সিস্টেন্স। এটা আমাদের বিশ্বে যে আমরা পাশাপাশি এক দেশ আরেক দেশ এরকম বসবাস করি, সেটাকেই পুরোটাই পরিবর্তন করে দিয়েছে ইন সাচ এ কমিউনিটি, এবং সেটাকে এখন একটা গ্লোবাল ভিলেজে পরিণত করে দিয়েছে। তাহলে এরপরে 3 নম্বরে আমরা আসি, প্রিয় শিক্ষার্থী। এখানে আমি বলেছি ইনইকুয়ালিটি, সোশ্যাল ইনইকুয়ালিটি, সোশ্যাল ডিসক্রিমিনেশন, সোশ্যাল সেগ্রিগেশন। মানে সমাজের যে অসমতা, সমাজের যে বৈষম্য, সমাজের যে বিভাজন বিভক্তি, সোশ্যাল সেগ্রিগেশন মানে সমাজের যে বিভাজন বিভক্তি, সোশ্যাল ডিসক্রিমিনেশন সামাজিক যে বৈষম্য, সোশ্যাল ইনইকুয়ালিটি সমাজের যে অসমতা, the uneven and unfair distribution of resources, আমাদের যে অনুপযুক্ত এবং অপ্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদের বা সম্পদের যে ডিস্ট্রিবিউশন, বন্টন বা ব্যবহার, অপরচুনিটিস অ্যান্ড রিওয়ার্ডস, আমাদের সুযোগ সুবিধা এবং আমাদের যে উপহার সামগ্রী, দ্যাট ইনক্রিজ পাওয়ার, যেটা আমাদের মধ্যে মানুষের মধ্যে একটা শক্তি বৃদ্ধি করছে, প্রেস্টিজ, আমাদের একটা প্রেস্টিজ বৃদ্ধি করছে, অ্যান্ড ওয়েলথ, সম্পদ বৃদ্ধি করছে ফর ইন্ডিভিজুয়ালস অর গ্রুপস, একজন ব্যক্তি মানুষ অথবা পুরো ওই একটা গোত্র বা দলের জন্য, ইন দ্য সোসাইটি সোশ্যাল সিস্টেম, আমাদের এই সমাজ পদ্ধতিতে। ইট ইজ ডান বেসড অন মেইনলি ওয়ান্স পাওয়ার, এটা এই অসমতাটা মেইনলি তৈরি হয় একজন মানুষের ক্ষমতার দাপটে, রিলিজিয়ন তার ধর্মীয় দাপটে, কিনশিপ তার রক্তের সম্পর্কের কারণে, প্রেস্টিজের কারণে, রেস এক জাতি থেকে আর এক জাতির কারণে, এথনিসিটি, হ্যাঁ, সে কোন উপজাতির সেটার উপরে, জেন্ডার, সে পুরুষ না মেয়ে, এজ বয়স, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, হ্যাঁ, তার সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কারণে, অ্যান্ড ক্লাস, সে কোন শ্রেণী। তো এই সব জিনিসগুলোর কারণেই মূলত আমাদের সমাজে কি হচ্ছে, সোশ্যাল সেগ্রিগেশন হচ্ছে, বিভক্তিটা ঘটছে, সমাজের বৈষম্য ঘটছে এবং অসমতা বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, 4 নম্বরে যেটি আছে সোশ্যাল ইনক্লুশন, সোশ্যাল ইন্টিগ্রেশন। আগেরটা ছিল সমাজের বিভেদ, সমাজের যে বৈষম্য, আর এটা কিভাবে সমাজকে একত্রীকরণ করা যায়, সমাজকে কিভাবে একত্রীকরণ করা যায়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রিয় শিক্ষার্থী, সোশ্যাল ইনক্লুশন ইজ দ্য প্রসেস অফ ইম্প্রুভিং দ্য টার্মস অন হুইচ ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপস টেক পার্ট ইন সোসাইটি। সোশ্যাল ইনক্লুশন, সমাজে অন্তর্ভুক্তিকরণ বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, ওই সমাজের প্রত্যেকটি ব্যক্তি এবং দল যারা ওখানে বাস করে, গোত্রের লোক, তাদের সবাইকে এই সমাজে অংশগ্রহণ করানোর মধ্য দিয়েই এই সোশ্যাল ইন্টিগ্রেশনের শুরুটা হয়। ইমপ্রুভিং দ্য অ্যাবিলিটি, যেখানে তার সামর্থ্য বাড়বে, অপরচুনিটি, এখানে তার সুযোগ বৃদ্ধি পাবে, ডিগনিটি অফ দোজ ডিসঅ্যাডভান্টেজড, এবং প্রত্যেকটা যারা সুবিধাবঞ্চিত ছিল তাদের মর্যাদা সমুন্নত করা, অন দ্য বেসিস অন দেয়ার আইডেন্টিটি, কিসের মাধ্যমে, তাদের নিজেদের যে পরিচয় আছে সেটার মাধ্যমে। এনহ্যান্সিং অ্যাক্সেস টু রিসোর্সেস, সম্পদের তাদের সুযোগ দেওয়া, ভয়েসেস কথা বলার অধিকার দেওয়া, রেসপেক্ট অফ রাইটস তাদের অধিকারের সম্মান করা, স্পেশালি ফর দ্য ডিসঅ্যাডভান্টেজেস বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত তাদের জন্য, প্লে আ সিগনিফিক্যান্ট রোল ইন সোশ্যাল ইনক্লুশন ইন্টিগ্রেশন, এবং এগুলিই সমাজে অন্তর্ভুক্তিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর প্রিয় শিক্ষার্থী, নাম্বার 5-এ সোশ্যাল এক্সক্লুশন, সোশ্যাল ডিসইন্টিগ্রেশন। ওখানে সোশ্যাল ইনক্লুশন করেছিলাম, এটাতে আমরা দেখব সমাজ থেকে কিভাবে বাদ পড়ে যাচ্ছে, হ্যাঁ, বা বাদ পড়ে যায় সেটা কাকে বলে। সোশ্যাল এক্সক্লুশন, ডিসইন্টিগ্রেশন অর মার্জিনালাইজেশন, যেটাই বলি না কেন, সমাজ থেকে বাদ পড়ে যাওয়া, ইজ দ্য প্রসেস, এমন একটা প্রক্রিয়া হুইচ ইন্ডিভিজুয়াল আর গ্রুপস আর ব্লক ফ্রম ভেরিয়াস রাইটস, হ্যাঁ, তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, অপরচুনিটি, রিসোর্সের সম্পদ থেকে যখন বাদ দেওয়া হয়, হ্যাঁ, দ্যাট আর নর্মালি অ্যাভেলেবল টু আদার, যেটা অন্যে ভোগ করছে কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপ তাকে এটা দেওয়া হচ্ছে না, তার থেকে এটা ব্লক করে রাখা হয়েছে, হ্যাঁ, অ্যান্ড হুইচ আর ফান্ডামেন্টাল টু সোশ্যাল ইন্টিগ্রেশন, এবং যেটা না হলে সমাজের মৌলিক যে
সমন্বয়করণ সেটিই সম্ভব হবে না। ফান্ডামেন্টাল টু সোশ্যাল ইন্টিগ্রেশন অ্যান্ড অবজারভেন্স অফ হিউম্যান রাইটস, এবং আমাদের যে মানুষের যে মানবাধিকার আছে সেটা যখন লঙ্ঘন হয় উইদিন দ্যাট পার্টিকুলার গ্রুপ, কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি বা ওই গ্রুপের ওই দলের মধ্যে, তখনই সেটাকে বলা হয় সমাজ থেকে বাদ পড়া বা ডিসইন্টিগ্রেশন, বিদ্যা বিভক্তি, সোশ্যাল ইনক্লুশন, সমাজ থেকে বাদ পড়া। তাহলে আমরা দেখলাম প্রিয় শিক্ষার্থী, এখানে সমাজ থেকে বাদ পড়া বা বিভক্তি হওয়ার কারণটা হলো তার যে সুযোগ সুবিধা আছে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপ, তার সুযোগ সুবিধা সম্পদ যেটা নর্মালি অন্যরা ভোগ করছে কিন্তু তার ক্ষেত্রে সেটা দেওয়া হয় না, সেই সুযোগটি দেওয়া হয় না। হ্যাঁ, তার মৌলিক যে সোশ্যাল অধিকার আছে, একত্রে হয়ে থাকা, হ্যাঁ, সামাজিক অধিকার নিয়ে বাসা, সেটা যখন হয় না ওই নির্দিষ্ট গ্রুপটা, তখন এটাকেই বলে সমাজ থেকে বাদ পড়া বা বিভক্তি। প্রিয় শিক্ষার্থী, নাম্বার 6-এ যেটা রাখা হয়েছে সেটি হলো GDP, gross domestic product. So gross domestic product, in short GDP, is total market value of the goods and services produced by a country's economy during a specific period of time. কোনো নির্দিষ্ট একটা সময়ে ওই দেশে অর্থনৈতিকভাবে যত সম্পদ এবং তার যে মার্কেট ভ্যালু, এই টোটালটাকে যোগফল করলে যেটা হয় সেটাকে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ইট ইনক্লুডস অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সমগ্র পরিমাণের সেবা এবং সম্পদ, দ্যাট ইজ দোজ দ্যাট আর প্রডিউসড বাই দ্য ইকোনমিক এজেন্টস লোকেটেড ইন দ্য কান্ট্রি রিগার্ডলেস অফ দেয়ার ওনারশিপ। সে দেশের মধ্যে থেকে যারা যে পরিমাণ আয় করবে, উৎপাদন করবে, সেটা সে কোন ধর্মের, কোন দেশের, সেটা বিষয় না। এই বাংলাদেশের মধ্যে থেকে ফর এক্সাম্পল ধরা যায় যত মানুষ আছে তারা যা উৎপাদন করছে, সে বিদেশিরা আমার দেশে এসে কাজ করুক বা আমার দেশের বাংলাদেশি মানুষই বাংলাদেশে থাকুক, এই সামগ্রিক যে উৎপাদনটা হয় একটা বছরে, অর্থনৈতিক বছরে, সেটাকেই আসলে বলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অ্যান্ড দ্যাট আর নট রিসোল্ড ইন অ্যানি ফর্ম, এবং যেটা কি করা হয় না, কখনোই পুনরায় বিক্রি করা হয় না। ইট ইজ ইউজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য মেইন মেজার অফ আউটপুট অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটি, এবং সারা পৃথিবীব্যাপী জিডিপি ক্যালকুলেশনের এই পদ্ধতিটা, অর্থনৈতিক কর্মকাণ্ডের এই পদ্ধতিটাকেই ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, নাম্বার 7 এবং কনসেপ্ট রাইটিং ক্লাসের ক্লাস 1-এর আজকে শেষ যেটি আমি রেখেছি সেটি হলো ইনফ্লেশন ইন ইকোনমিক্স ইন কালেকটিভ ইন। তাহলে ইনফ্লেশন বলতে আসলে আমরা কি বলি ইন ইকোনমিক টার্মস? ইনফ্লেশন ইন ইকোনমিক্স, অর্থনীতিতে ইনফ্লেশন বলতে ইজ কালেকটিভ ইনক্রিজ ইন দ্য সাপ্লাই অফ মানি, ইন মানি ইনকামস আর ইন প্রাইসেস। আমাদের যে সাপ্লাই অফ মানি সেটা যখন বৃদ্ধি হতে থাকে তখন সেটাকে আসলে বলে, অথবা দাম বাড়ে সেটাকে বলে ইনফ্লেশন। ইনফ্লেশন ইজ জেনারেলি থট অফ অ্যাজ অ্যান ইনঅর্ডিনেট রাইজ ইন দ্য জেনারেল লেভেল অফ প্রাইসেস। যখন কোনো দ্রব্যের দাম সাধারণ মাত্রার চেয়েও অনেক বেশি বেড়ে যায় তখন সেটাকে আসলে ইনফ্লেশন বলে। হুইচ রেজাল্টস ইন আ ডিক্রিজ অফ দ্য কারেন্সিস ভ্যালু টু পারচেজ, যেটাই কি হয়, টাকার মান কমে যায় কিন্তু দ্রব্যের দাম বেড়ে যায়। এ লস অফ রিয়েল ভ্যালু ইন দ্য মিডিয়াম অফ এক্সচেঞ্জ অ্যান্ড ইউনিট অফ অ্যাকাউন্ট উইথ দ্য ইকোনমি। এবং তখন কি হয়, প্রত্যেকটা ইউনিট অর্থনীতির সেটার দাম পরিবর্তন করার যে উৎস, মিডিয়াম অফ এক্সচেঞ্জ অ্যান্ড ইউনিট অফ অ্যাকাউন্ট উইথ দ্য ইকোনমি, সেই রিয়েল ভ্যালুটা আসলে তখন কমে যায়। ফর এক্সাম্পল আমরা বলতে পারি একটা সময় ছিল, আজ থেকে 15 বছর আগে, যখন গরুর মাংস 50 থেকে 80 টাকায় কিনতে পাওয়া যেত, কিন্তু এখন 1 কেজি গরুর মাংস কিনতে হয় 600 টাকা দিয়ে, 580 থেকে 600 টাকা দিয়ে। তাহলে দেখা যাচ্ছে এখানে দ্রব্যের দামটা বৃদ্ধি পেয়েছে কিন্তু টাকার মূল্যটা কমে গেছে। এটাই হলো ইনফ্লেশন। আগে যেখানে 1 কেজি চাউল পাওয়া যেত হয়তো 7 থেকে 8 টাকায়, এখন সেটা কিনতে হয় 68 থেকে 70 টাকায়। এটাকেই প্রিয় শিক্ষার্থী বলে ইনফ্লেশন। তার অর্থটা হলো এখন দ্রব্যের দামটা বৃদ্ধি পেয়েছে কিন্তু টাকার মানটা কমে গেছে। তো এই হলো আজকের আমার ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে কনসেপ্ট রাইটিংয়ের উপরে 7টি কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। আমার সেকেন্ড ক্লাসে, কনসেপ্ট রাইটিংয়ের উপর সেকেন্ড ক্লাসে আমরা পরবর্তী
আরও কিছু এরকম গুরুত্বপূর্ণ ঢাকা ইউনিভার্সিটি সহ সকল ইউনিভার্সিটি অ্যাডমিশনে যে রিটেন ইংলিশে আসে সেগুলোর আমরা যে গুরুত্বপূর্ণ টপিকস এবং আমি কনসেপ্ট রাইটিংয়ের পরবর্তী সেকেন্ড ক্লাসে আলোচনা করব।